আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ এমন এক অদ্ভুত সুন্দর রহস্যের গভীরে যাব, যা আমাদের মস্তিষ্কের স্মৃতি থেকে শুরু করে মহাবিশ্বের বিশাল কাঠামো পর্যন্ত ছড়িয়ে আছে। তো চলুন এই অসাধারণ যাত্রায় ডুব দেওয়া যাক। প্রশ্নটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের মনে রাখার ক্ষমতার সাথে এই সুবিশাল মহাবিশ্বের জন্মের একটা গভীর আর একদমই অপ্রত্যাশিত যোগসূত্র থাকতে পারে। কিভাবে সম্ভব এটা? আসলে এই সংযোগটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না। এর পেছনে আছে একটা খুব সুন্দর জ্যামিতিক নকশা, একটা গোপন প্যাটার্ন, যা বাস্তবতার পড়তে পড়তে বোনা। আর এটাই কিন্তু আপাত দৃষ্টিতে আলাদা মনে হওয়া এই বিশাল জগৎগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে। তাহলে এই রহস্যের চাবিটা কোথায়? সেটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বিশৃঙ্খলা বা খেয়সের ভেতরের জ্যামিতিটা একটু বুঝতে হবে। ক্যাওস বা বিশৃঙ্খলা নামটা শুনলে মনে হয় সবকিছু বুঝি এলোমেলো, কিন্তু আসলে তা নয়। ক্যাওস থিওরি এমন সব সিস্টেম নিয়ে কথা বলে যেখানে খুব সাধারণ কিছু নিয়ম থেকে একদমই অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। ব্যাপারটা অনেকটা স্ট্রেচ অ্যান্ড ফোল্ড প্রক্রিয়ার মতো। ভাবুন তো, একটা কিছুকে টেনে লম্বা করে তারপর সেটাকে ভাঁজ করে আবার আগের জায়গায় আনা হলো। এই কাজটা যদি বারবার করা হয় তাহলে কি হবে? একটা অবিশ্বাস্য রকম জটিল প্যাটার্ন তৈরি হবে, তাই না? এই যে ছোট্ট একটা পরিবর্তন থেকে বিশাল একটা জটিলতা তৈরি হলো, এটাই হলো ক্যাওসের মূল কথা। আর এই যে বিশৃঙ্খলার প্রক্রিয়াটা একটা সুন্দর ছাপ রেখে যায়, সেই জটিল নকশাটাকেই বলা হয় ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টালের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা সেলফ সিমিলার বা আত্মসদৃশ। মানে একটা বড় নকশার যে কোনো একটা ছোট্ট অংশকে যদি আপনি জুম করে দেখেন, দেখবেন ওটাও দেখতে ঠিক মূল বড় নকশাটার মতোই। আপনি যত গভীরে যাবেন, একই প্যাটার্ন বারবার ফিরে আসবে। অসাধারণ না? তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে ক্যাওস হলো সেই ইঞ্জিনটা যেটা সবকিছু তৈরি করছে, একটা ডাইনামিক প্রসেস। আর ফ্র্যাক্টাল হলো সেই ইঞ্জিনের চলার পথে তৈরি হওয়া সুন্দর একটা ম্যাপ বা নকশা। সোজা কথায়, একটা হলো প্রক্রিয়া আর অন্যটা হলো সেই প্রক্রিয়ার ফল। আচ্ছা, এই যে নকশার কথা আমরা বলছি, এটা কি শুধু গণিতের খাতায় আঁকা কিছু ছবি? একদমই না। চলুন দেখি কিভাবে এই একই নকশা পদার্থবিজ্ঞানের একেবারে মূলে লুকিয়ে আছে। বিজ্ঞানীরা একদম অবাক হয়ে দেখেছেন যে কোয়ান্টাম জগতেও, মানে বাস্তবতার ক্ষুদ্রতম স্তরেও, এই ফ্র্যাক্টাল প্যাটার্নগুলো একদম স্বাভাবিকভাবেই তৈরি হয়। যেমন পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো যেভাবে সাজানো থাকে বা কণাগুলো যেভাবে শক্তি বিনিময় করে, সেগুলোর মধ্যেও এই একই আত্মস্বদেশ গঠনের ছাপ পাওয়া যায়। আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্যাটার্নগুলো কোনো দুর্ঘটনা নয়, এগুলো প্রকৃতির একদম মৌলিক নিয়মের মধ্যেই বোনা আছে। বাস্তবতার একেবারে ক্ষুদ্রতম স্কেলে এই প্যাটার্ন খুঁজে পাওয়াটা এটাই প্রমাণ করে যে এটা যেন প্রকৃতিরই একটা সার্বজনীন ভাষা। তো আমরা কোয়ান্টাম জগতের কথা তো বললাম, এবার চলুন সেখান থেকে আবার আমাদের আলোচনার মূল রহস্যে ফিরে আসি, আমাদের নিজেদের মস্তিষ্কের স্মৃতি। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, যদি প্রকৃতির একদম ক্ষুদ্রতম কণাগুলো এই নিয়মটা মেনে চলে, তাহলে এটা কি সম্ভব না যে আমাদের মস্তিষ্ক, যেটা তো এই প্রকৃতিরই একটা অংশ, সেটাও তথ্য বা মেমোরি ধরে রাখার জন্য ঠিক একই রকম ফ্র্যাক্টাল যুক্তি ব্যবহার করে? এই স্লাইডটা দেখুন, এখানে খুব সুন্দর করে তুলনা করা হয়েছে কোয়ান্টাম সিস্টেম আর আমাদের জৈবিক স্মৃতি, দুটোর মধ্যেই অদ্ভুত মিল। যেমন ক্রিটিক্যালিটির কথাই ধরুন, দুজনেই শৃঙ্খলা আর বিশৃঙ্খলার ঠিক মাঝামাঝি একটা অবস্থায় কাজ করে, যাতে সবচেয়ে বেশি তথ্য প্রসেস করা যায়। আবার এনকোডিং বা তথ্য সংরক্ষণের পদ্ধতিটাও দেখুন, দুজনেই তথ্যকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় না রেখে পুরো সিস্টেম জুড়ে ছড়িয়ে দেয়। আর এর ফলেই আসে রোবাস্টনেস বা স্থিতিশীলতা। এই ফ্র্যাক্টাল গঠনের কারণেই কিন্তু আমাদের মস্তিষ্ক বা কোয়ান্টাম সিস্টেম ছোটখাটো কোনো ক্ষতি বা ভুল ত্রুটি হলেও ঠিকঠাক কাজ চালিয়ে যেতে পারে। এমনকি স্মৃতি মুছে ফেলার মতো একটা জটিল প্রক্রিয়াও কিন্তু এই মডেল দিয়ে বেশ সহজে বোঝা যায়। ভাবুন, প্রত্যেকটা স্মৃতি যেন আমাদের নিউরাল নেটওয়ার্কে একটা স্থিতিশীল প্যাটার্ন বা অ্যাট্রাক্টর। যখন কোনো স্মৃতি তৈরি হয়, তখন এই প্যাটার্নটা খুব শক্তিশালী থাকে। এখন স্মৃতিটা মুছে ফেলতে হলে কি করতে হবে? জাস্ট ওই প্যাটার্নটাকে ভেঙে দিতে হবে। মানে যে সংযোগগুলো ওই স্মৃতিটাকে ধরে রেখেছে, সেগুলোকে দুর্বল করে দিতে হবে। ব্যাস, স্মৃতি মুছে গেল। আমরা ক্ষুদ্রতম জগৎ দেখলাম, আমাদের মস্তিষ্ক দেখলাম। এবার চলুন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে শেষবারের মতো আরও বড় করি, একদম মহাজাগতিক স্কেলে নিয়ে যাই, আমাদের এই সুবিশাল মহাবিশ্বে। শুনতে অবাক লাগলেও মহাবিশ্ব কিন্তু তার অতীতকে মনে রাখে, আর এর জন্যে সেও একই ভাষা ব্যবহার করে, ফ্র্যাক্টাল। মহাবিশ্বের শুরুর দিকের ঘটনাগুলো আজকের এই মহাবিশ্বের কাঠামোর ওপর একটা ছাপ রেখে গেছে, ঠিক যেমন আমাদের ছোটবেলার অভিজ্ঞতা আমাদের আজকের স্মৃতিতে ছাপ ফেলে যায়। এই স্লাইডটা দেখলে সাদৃশ্যটা আরও পরিষ্কার হবে।
দেখুন, আমাদের মস্তিষ্কে যেমন নিউরনের সংযোগ শক্তিশালী হয়ে স্মৃতি তৈরি হয়, মহাবিশ্ব ঠিক তেমনি মহাকর্ষের টানে গ্যালাক্সিগুলো কাছাকাছি এসে মহাজাগতিক ওয়েব তৈরি করে। আবার আমরা যেমন একটা জিনিস বারবার মনে করে স্মৃতিটাকে পাকা করি, মহাবিশ্বের শুরুর দিকের ঘনত্বের প্যাটার্নটাও কিন্তু একসময় ফ্রিজ হয়ে গিয়ে বা জমে গিয়ে আজকের এই কাঠামো তৈরি করেছে। এমনকি স্মৃতি পুনরুদ্ধারের বিষয়টাও দেখুন, একটা সূত্র যেমন আমাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, ঠিক তেমনি বিজ্ঞানীরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি দেখে মহাবিশ্বের অতীতের সেই প্যাটার্নটা পড়তে পারেন। মিলগুলো সত্যি অবিশ্বাস্য। মানে একই মূলনীতি, একেবারে ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে আমাদের মস্তিষ্ক আর সেখান থেকে মহাবিশ্বের বিশাল কাঠামো পর্যন্ত সব স্কেলে একই নিয়ম। এই উদ্ধৃতিটাতেই পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। এই তিনটি ক্ষেত্র একটি সার্বজনীন নীতির দিকে নির্দেশ করে: স্কেল ইনভ্যারিয়েন্ট, সংকটাবস্থায় ভারসাম্যপূর্ণ নেটওয়ার্ক, বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে। এর মানে কি? মানে হলো, স্কেল বা আকারটা কোনো ব্যাপারই না, সেটা পরমাণুর জগৎ হোক, আমাদের নিউরনের নেটওয়ার্ক হোক বা গ্যালাক্সির বিশাল জাল হোক। তথ্য ধরে রাখার জন্য সবচেয়ে সেরা উপায়টাই হলো এই ভারসাম্যপূর্ণ ফ্র্যাক্টাল নেটওয়ার্ক। তাহলে আমরা কি দেখছি? একটা নিউরনের ছোট্ট স্পন্দন থেকে শুরু করে মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা গ্যালাক্সির বিশাল জাল পর্যন্ত প্রকৃতি যেন একটাই সুন্দর আর কার্যকর সমাধান বারবার ব্যবহার করে চলেছে। আর এই সবকিছু আমাদেরকে একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি স্মৃতি বা তথ্য ধরে রাখার এই স্থাপত্য বা ডিজাইনটা এতটাই সার্বজনীন হয়, তাহলে তথ্য জিনিসটা আসলে কি? এটা কি শুধুই আমাদের মস্তিষ্কের বা কম্পিউটারের একটা ব্যাপার, নাকি তথ্য নিজেই এই বাস্তবতার একটা মৌলিক এবং অবিচ্ছেদ্য অংশ? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।